হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো তোমরা। আজকের ক্লাসটা যে বিষয়ে অলরেডি তোমরা থাম্বনেল ও টাইটেল দেখে বুঝতে পেরেছো, ক্লাস 8 এর উপরে 8 এর ম্যাথ অ্যাসাইনমেন্ট 6th উইক। 6th উইক ম্যাথ অ্যাসাইনমেন্টের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। তো আমি এখানে দুটো পার্ট করেছি, এটা হচ্ছে পার্ট 1 আর এটা হচ্ছে পার্ট 2। তো পার্ট 1 শুরু করার আগেই বলি রাখে সবাইকে, যেটা হচ্ছে ম্যাথ অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্ট হচ্ছে এমন একটা বিষয়, সেটা নিজের থেকে তৈরি করতে হয়, নিজে করতে হয়। তো অনেকেই একটা এত দিয়ে যে ম্যাথ অ্যাসাইনমেন্টগুলো আসছে, সেটা থেকে আমি যে ধারণাটা পেলাম যে সবাই তোমরা কি করো, যে না বুঝে নাই করে দেখে দেখে তুলে ফেলো। ফলে অনেক যে ভুল থাকে, ভুল ত্রুটি তোমাদের ভিতরে থেকে যায়, এবং তোমরা যারটা দেখে তুলো তারটা বুঝে তুলো না বিধায় এই ঝামেলাগুলো তোমরা কিন্তু পড়বে সামনে, এবং অনেকে পড়েছে বিষয়টা। তো এই জন্য সবাইকে বলি তোমরা বুঝে করবে, যেখান থেকেই করো তোমরা বুঝে করবে, নিজে বুঝে নিজে কিছু অ্যাড করার চেষ্টা করবে, তারপর নিজের মতো করে অ্যাসাইনমেন্টটা করবে। তাহলে তুমি শিখতে পারলে এবং যার উদ্দেশ্যে অ্যাসাইনমেন্টটা দেওয়া সেটা সাকসেসফুল হলো। আবার আমার উদ্দেশ্য কিন্তু এটা না যে তুমি দেখে দেখে তুলে ফেলো। আমার উদ্দেশ্য হচ্ছে যে তুমি জিনিসটা বুঝে যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং বেল বাটনে অন করে দিবে। ফলে নেক্সট যে যত ম্যাথ রিলেটেড সায়েন্স রিলেটেড যত ভিডিওগুলো আসবে তোমরা এখানে নোটিফিকেশন পেয়ে যাবে এবং দেখে তোমাদের উপকার হবে। এবং পার্ট 1 ভালো লাগলে বা কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু না বুঝলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। পার্ট 2 যত তাড়াতাড়ি তোমরা চাবে, আর কমেন্টে যত তাড়াতাড়ি পার্ট 2 যাবে, পার্ট 2 তত তাড়াতাড়ি আপলোড করা হবে। তো আর কথা না বলে আমরা চলে যাই ক্লাসে। তো এখানে প্রথম প্রশ্ন, যে সৃজনশীল একটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা অলরেডি পড়ে ফেলেছো। এই প্রশ্নটা হচ্ছে অধ্যায় 6 অর্থাৎ সমাধানের চ্যাপ্টার থেকে। ঠিক আছে, সমাধানের চ্যাপ্টার থেকে বলা আছে রফিক ও রফিকের পিতা, এই দুজনের বয়স অনুপাত দেওয়া আছে, এবং সেটা দেওয়া 5 বছর আগে পূর্বে। আটা দেওয়া আছে যে রফিক ও তার পিতার বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে, সেটা বর্তমান বয়সের পরে 5 বছর পরের অনুপাত দেওয়া আছে। তো আমরা ধরে নিলাম যে রফিকের পিতার বর্তমান বয়স হচ্ছে x বছর ও রফিকের বর্তমান বয়স হচ্ছে y বছর ধরে নিলাম। ঠিক আছে, তো আমরা যদি সমীকরণ প্রকাশ করতে, ক নম্বরে বলছে যে সমীকরণ অর্থাৎ উদ্দীপকের আলোকে সমীকরণ প্রকাশ করো। কয়টা সমীকরণ হবে? দুইটা সমীকরণ। কারণ তুমি অলরেডি দেখতেই পাচ্ছ যে এখানে দুটো শর্ত মাত্র। একটা শর্ত কি? একটা শর্ত হচ্ছে 5 বছর পূর্বের বয়সের অনুপাত, আরেকটা শর্ত কি? আরেকটা হচ্ছে 5 বছর পরের বয়সের অনুপাত। ওকে, তো আমি প্রথম শর্তে যেহেতু আমি x বছর হচ্ছে বর্তমান বয়স এবং y বছর হচ্ছে বর্তমান বয়স কার? রফিকের পিতার এবং রফিকের। ঠিক আছে, তো 5 বছর পূর্বে যদি আমার বয়স 5 বছর পূর্বে কমে যায়, তাহলে তোমার বয়স কিন্তু 5 বছর পূর্বে কমবে, অবশ্যই 5 বছর কমবে। সবার বয়সই 5 বছর পূর্বে অবশ্যই কি 5 বছর কমে যাবে। তো এখানে x - 5 কারণ 5 বছর পূর্বে ছিল অনুপাত, অনুপাত চিহ্ন y - 5 সমান 10:4। তো আমরা জানি অনুপাত হচ্ছে একটা ভাগ। তো এখানে কি তাহলে x - 5 কে y - 5 দ্বারা ভাগ করলাম আর 10 কে 4 দ্বারা ভাগ করলাম, কাটাকাটি করলাম, এখানে কত হয় 5/2। এরপর আমরা যে কাজটা করলাম আড়াআড়ি গুণ, কোনাকুনি গুণ করলাম, ছিল লিখতে পারো যে আড়াআড়ি গুণ করে। তো গুণ করলে কি হয়? এখানে 2x - 10 দুই কেটে গুণ হলো, এটা গুণ হলো কত হয় 5y - 25। এখন কি করলাম? চলকগুলো এক জায়গায় নিয়ে আসলাম, সহগগুলো এক জায়গায় নিয়ে গেলাম। তো চলকগুলো এক জায়গায় নিয়ে আসলাম, 2x - 5y আর হচ্ছে যে এখানে -25 + 10। তো এখানে বিয়োগ করলে অবশ্যই -15 পাওয়া যায়, তা 2x - 5y সমান -15। তো এটা হলো আমার 1 নং সমীকরণ পেলাম। ঠিক একই রকম তোমরা যদি বুঝে থাকো, একই রকম দ্বিতীয় শর্ত মতে তোমরা করে ফেলতে পারবে। তো একটু দেখি আমরা দ্বিতীয় শর্ত মতে কি, এখানে জাস্ট 5 বছরের পরের বয়স, এটা পূর্বের বয়স ছিল, তাহলে x + 5 অনুপাত y + 5 সমান কি আছিল 2:1। ঠিক আছে, তো x + 5/y + 5 এটা ভাগ হয়ে গেল, তো এখানে অনুপাতে 2/1 ভাগ হয়ে গেল। তো আমরা কি কোনাকুনি গুণ করলাম, তো একই নিয়মে 1 দ্বারা গুণ করলে x + 5 ই থাকে, আর 2 দ্বারা গুণ করলে 2y + 10 হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে কোনাকুনি গুণ বা আড়াআড়ি গুণ বা আর গুণন করে তোমরা চাইলে সাইড নোট দিতে পারো। এখানে লিখতে পারো আর গুণন করে, ঠিক একই নিয়মে এখানে লিখতে পারো আর গুণন করে। ঠিক আছে, আর গুণন আর গুণন করে। ঠিক আছে, গুণন করে। এরপরে একসাথে নিয়ে আসলাম 2y টা পাশে নিয়ে আসলাম, x - 2y 5 টা এদিকে গেলাম, বিয়োগ হয়ে গেল, তাহলে x - 2y সমান 5। তো ইচ্ছা করলে তোমরা আরেকটা লাইন লিখতে পারো, সেটা হচ্ছে কি অতএব সমীকরণ দ্বয় হলো, বা অতএব সমীকরণ দ্বয় লিখে এইটা এবং এইটা দুইটা পাশাপাশি লিখে অ্যান্সার লিখতে পারো। কথা বোঝা গেছে? তো এই গেল আমাদের ক নাম্বার প্রশ্ন।
আশা করি ক নম্বর প্রশ্ন একদম ইজি একটা প্রশ্ন, যা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা যাই খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্নই বলেছে যে এই যে আমরা পিতা ও পুত্র অর্থাৎ দুজনের বয়স, এদের বয়স বের করতে বলছে। যে সমীকরণ দুটো আমরা পেয়েছি, সেই সমীকরণ দুটো আবার প্রকাশের দুটো মাধ্যম আমরা জানি যে সমাধান করার দুটো মাধ্যম আছে, একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা অপনয়ন, আরটা হচ্ছে লেখ। টোটাল সমাধান করতে 5টা মাধ্যম তোমাদের আজকে আমি শিখিয়ে দিই। একটা হচ্ছে প্রতিস্থাপন, একটা হচ্ছে অপনয়ন, একটা হচ্ছে আয়তলেখ বা আমরা যে লেখ বা লেখের সাহায্যে, লেখচিত্রের সাহায্যে, আয়তলেখ না সরি, লেখচিত্রের সাহায্যে, একটা হচ্ছে নির্ণয়ক পাবা, আরটা হচ্ছে পাবা বজ্রগুণন। এই 5টা, হ্যাঁ, নির্ণয়ক কিন্তু তোমরা ইন্টারে পাবা, আর বজ্রগুণন তোমরা কিন্তু পাবা 9-10-এ, ঠিক আছে। তো অর্থাৎ 5টা পদ্ধতিতে সমাধান করা যায়, যা 3টে পদ্ধতি তোমরা ক্লাস 8-এ শিখতেছো। তো আমরা এখন এই 3টে পদ্ধতি, একটা পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতিতে সমীকরণ দুটো সমাধান করব। তো আমরা চলে যাই এখন খ নম্বর প্রশ্নে কিভাবে করলাম দেখাতে। তাহলে ক হতে প্রাপ্ত সমীকরণ দুটাকে লিখলাম 1 নং ও 2 নং। তো প্রতিস্থাপনের নিয়ম কি? এমন একটা চলক আমাকে একটা সিলেক্ট করতে হবে যে দুটো সমীকরণের মধ্যে যে সমীকরণের সহজ আমার কাছে মনে হয়, এবং যে সমীকরণের একটা চলককে অন্য চলকের মাধ্যমে প্রকাশ করব। তো 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ দিকে তাকালে তুমি অবশ্যই মনে করবে 2 নম্বর সমীকরণই সহজ, কারণ এখানে x এর সাথে কোনো সংখ্যা নেই। তো x এর সাথে যদি কোনো সংখ্যা নেই, তো আমি 2 নম্বর সমীকরণকে অবশ্যই চুজ করব। তো 2 নম্বর সমীকরণ হতে পাই লিখে জাস্ট 2y কে পাঠাই দিলাম, তাহলে x সমান 5 + 2y শেষ। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই যে এখানে x এর মান পেলাম কার মাধ্যমে পেলাম? y এর মাধ্যমে। তাহলে x সমান কি 2y 5 + 2y। এই মানটা আমি লিখছি যে 3 নং এর x এর মান, 3 নং এর x এর মানটা পাইছি, সেই মানটা আমি কিন্তু 2 নং এ বসাবো, ঠিক আছে, 1 নং এ বসাবো, সরি 3 নং এর x এর মানটা 1 নং এ বসাবো। তো 1 নং এ যদি বসাই, 2 * x এর জায়গায় 5 + 2y -5y যা আছে হুবহু লিখে দিলাম, জাস্ট x এর জায়গায় আমি 5 + 2y লিখলাম। কথা বোঝা গেছে? তো আমি গুণ করে দেই, 5 × 2 = 10, তারপর 2 × 4 4y, এখানে -5y -15। তো এখন আমরা বিয়োগ যদি করি 10 টা বেশি পাঠাই দিলাম, -10 হয়ে গেল। আর এখানে -y হয় তো -25, উভয়কে -1 দ্বারা গুণ করে y সমান -25 পাইছিলাম, তো y সমান 25 পাবো। তো এখানে কি লিখবো সাইড নোটে? এখানে আমি সাইড নোটে লিখতে বলবো আর কি -1 দ্বারা গুণ করে, ঠিক আছে, -1 দ্বারা গুণ করে, কারণ এখানে y ও মাইনাস ছিল এবং সংখ্যাটাও মাইনাস ছিল, -25 ছিল। তো -1 করে মাইনাস বাদ দিয়ে দিলাম, তো y এর মান কত পাইলাম? 25। তো y এর মান 25 পাইলে y এর মান যদি আমি 3 নং এ বসাই, ঠিক আছে, দেখো তোমরা 3 নং কিন্তু আছে, তো আমি x এর মান পাবা, তো y এর মান 3 নং এ বসিয়ে, তাহলে 2y 2 × 25, তাহলে 50 আর 5 55, তো 55 পেলাম। তাহলে x এর মান কত পেলাম? 55। তো আমরা শুরুতেই জানি x এর মান কি ছিল? পিতার বয়স, আর y এর মান কি ছিল? পুত্রের বয়স। তাই আমি লিখছি পিতার বর্তমান বয়স 55 বছর, x সমান পুত্রের বর্তমান বয়স y সমান কত বছর? 25 বছর। এখন তোমরা পিতা পুত্র লিখতে পারো বা এটাও লিখতে পারো। অতএব রফিকের পিতার বয়স এত বছর, তারপরে রফিকের বর্তমান বয়স হচ্ছে y সমান 25 বছর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে। আর ভালো লাগে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, এটা কিন্তু ভুলবে না। আমরা চলে যাই কয় নাম্বার প্রশ্নে? গ নাম্বার প্রশ্নে। আমরা গ নাম্বার প্রশ্নে চলে আসলাম। গ নাম্বার প্রশ্ন দেখে অনেকেই একটু ভয় পেয়ে যেতে পারো, কারণ হচ্ছে এটা হচ্ছে লেখচিত্রের সাহায্যে প্রমাণ। তো লেখচিত্রের সাহায্যে প্রমাণ আমার অনেক স্টুডেন্টরা অ্যাভয়েড করতে চায়, কঠিন মনে করে। সেজন্য আমি একটা কথা আগেই বলে রাখি যে বোর্ড প্রশ্নে এসএসসি পরীক্ষা তোমরা সামনে 19-এ উঠবে, এসএসসি পরীক্ষার প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে প্রতি বছরই গ নম্বরের লেখচিত্রের একটা প্রশ্ন দিয়ে থাকে, লেখচিত্র দিয়ে থাকে, অর্থাৎ এটা তোমাদের শিখতে হবে। আর পৃথিবীতে কোনো জিনিসই কঠিন মনে করবে না, যেটা তোমার কাছে কঠিন একটু বারবার প্র্যাকটিস করবে তাহলে জিনিসটা সহজ হয়ে যাবে। তো আমরা কথা আর বলবো না, চলে যাই ক্লাসে। সরাসরি বলছে খ হতে প্রাপ্ত যে সমীকরণটা পেয়েছো তুমি, সেই সমীকরণটাই লেখচিত্রের সাহায্যে সমাধান করো, এবং সমাধান করে তুমি দেখো যে তোমার এই সমাধানের যে মানটা আসছে ক্ষয়ের মানটা সমান আসছে কিনা, সততা যাচাই করতে বলছে। কথা বোঝা গেছে? যা আমি আমার ভাষায় বললাম। তো একটা কথা বলে রাখি, নিয়মটা একদম আমি সুন্দর করে প্রথম থেকেই বলবো কিভাবে করতে হয়, তোমরা ভালো করে শুনবা যাতে তোমাদের 9-10-এও সুবিধা হয়, এবং এটা ভালো করে মাথায় রাখতে হবে। তো লেখচিত্রের সাহায্যে সমাধানের ক্ষেত্রে প্রথমে আমি সমীকরণ দুটো লিখলাম, ক হতে প্রাপ্ত সমীকরণ দুটো লিখলাম, এবং এখানে প্রথম কাজ করতে হবে কি? প্রথম কাজ হচ্ছে যে সবসময় y কে x এর মাধ্যমে প্রকাশ করতে হবে, অর্থাৎ y এক পাশে থাকবে শুধু, বাকি পাশে সব x এবং সংখ্যাগুলো নিয়ে যাব বা ধ্রুবকপদ নিয়ে যাব। তো আমি লিখলাম 1 নং সমীকরণে পাই, এখানে আমার y এর মান লাগবে, তো x কে ওই পাশে পাঠিয়ে দিলাম, তো মাইনাস ছিল, তো -1 দ্বারা আবার গুণ করে দিলাম। তুমি এখানে লিখতে পারো যে -1 দ্বারা গুণ করে এই সাইড ডটে, ঠিক আছে।
তো মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস প্লাস 5y হয়ে যায়। এটাকে চলকটাকে আমি আগে লিখলাম 2x + 15। তো 5 যেহেতু আছে তো 5 এখানে ভাগ হয়ে যাবে, কারণ আমি একটু আগে বলেছি সব সময় লেখচিত্রের সাহায্যে y রাখবে এখানে তোমাদের ক্ষেত্রে। আর উপরে ক্লাসে x ও রাখা হয়, এটা পরের কথা, এটা উচ্চতর শ্রেণীর ক্ষেত্রে কথা, তোমাদের কথা না। তুমি সবসময় y রাখবে। তো y = 2x + 15/5। তো আমরা এখন কি লিখতে পারি যে x এর কয়েকটি মান নিয়ে y এর মান বের করে নিচের ছক এক তৈরি করি, মানে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা সমীকরণের ক্ষেত্রে একটা ছক তৈরি করতে হয়। তো একটা সমীকরণ থাকলে একটা ছক, দুটো সমীকরণ থাকলে দুটো ছক, এইভাবে তৈরি করতে হয়। কিন্তু যখন তোমরা 7 এ শিখেছো, 7 এর ক্ষেত্রে কিন্তু আমরা সমীকরণের দুই পাশে চলক দুইটা ছক করতাম, কিন্তু এখানে প্রতিটা সমীকরণের ক্ষেত্রে একটা ছক। তো ছকের এই মানগুলো কিভাবে নিব? এখন আমি একটা সাজেস্ট করি যে মানগুলো তোমরা এমনভাবে নিবে যাতে মানটা পূর্ণ সংখ্যা হয়, এমন সংখ্যা নিবে না যাতে x এর মানের জন্য y এর মান ভগ্নাংশ আসে। কেমন? সাপোজ তুমি যদি এখানে 7 নাও, তো 7 আর 7 দুগুণ 14, 14 আর 15 কত? 29। 29 কে 5 দিয়ে ভাগ করা যায় না, তো অর্থাৎ 29/5 রাখতে হবে। তখন তোমার কিন্তু গ্রাফ করতে অসুবিধা হবে। অসুবিধা বলতে মানে করা যাবে না তা না, করা যাবে, কিন্তু তখন গ্রাফটা তুমি অ্যাকুরেট ভালোভাবে বসাতে পারবে না। এবং এই জাতীয় গ্রাফ তোমরা শিখবে ক্লাস 9-এ কিভাবে প্র্যাকটিক্যালে। যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড থাকবে, যারা সায়েন্স নিবে, তাদের কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় চলে আসবে, বুঝতে পারবে। কিন্তু এখন যেটা কথা, এখন আমরা এমনভাবে নিব যাতে আমাদের ভগ্নাংশ না আসে, এটা মাথায় রাখতে হবে সবার। আর আমার মতোই মান নিতে হবে এমন কোনো কথা নেই, তুমি নিজের মতন মান নিতে পারো। যেমন আমি প্রথমে নিয়েছি -5। -5 নিলে কত হয়? -10। 15 থেকে 10 গেলে কত হয়? 15 থেকে 10 গেলে থাকে হচ্ছে 5। 5 দিয়ে 5 ভাগ করলে 1 হয়। আমি নিলাম এটা। তুমি ইচ্ছে করলে -5 না নিয়ে -10 নিতে পারো। -10 নিলেও কিন্তু একটা কি মান কিন্তু আসবে, এবং সেই মানটা -10 এর 20 হয়। 15 থেকে 20 গেলে 5 থাকে, সেক্ষেত্রে 5 দিয়ে 5 ভাগ করলে -1 আসে। এটা তোমার ইচ্ছা। কথা বলতে গেছে, মানগুলো যেভাবে নিব যাতে একটা পূর্ণ সংখ্যা আসে, এটা জাস্ট বুঝাই দিলাম। তো আমি এখন প্রথমে -5 নিয়েছি, এখানে বসিয়ে ক্যালকুলেশন করে দেখবা ঠিক আছে কিনা। 1 হয়, কারণ 10 থেকে 15 থেকে 10 গেলে 5 থেকে 1। এবার 0 নিয়েছি, তাহলে এটা বাদ হয়ে যায়। 15 থেকে 5 ভাগ করলে কত? 3 হয়। এবার 10 নিয়েছি, 10 আর 15 যোগ করলে 25 হয়। 5 দিয়ে ভাগ করলে কত হয়? 10 নিয়েছি 20, 20 আর 15 35 হয়। 35কে 5 দিয়ে ভাগ করলে 5 7 35 7 হবে। এরপরে আমি 55 নিয়েছি। এইটা একটা টেকনিকটা কি, যে ফলটা আসছে সেই ফলটা তুমি নিবাই, ফলে কি তোমার গ্রাফে সেই ফলটা তাড়াতাড়ি বসে যাবে এবং তুমি তাড়াতাড়ি ফল মিলিয়ে ফেলতে পারবা। এই ফল না নিলে যে মিলবে না এমন কোনো কথা নয়, মিলবে কিন্তু অবশ্যই তোমার গ্রাফ ঠিক থাকলে। কিন্তু তখন ওই রেখাকে বাড়িয়ে তারপর মিলাতে হবে। কিন্তু যে সমাধানটা আসে, আমি আমার স্টুডেন্টদের বলেছি যে টেকনিক, এটা তোমরা যদি সমাধান দেওয়া নাও থাকে, তোমরা মনে মনে এটাকে সমাধান করে নাও এবং সেই সমাধানটা অলওয়েজ তোমরা বসাবে। কথা বোঝা যাচ্ছে? তো এখানে আমি x এর মান 55 পেয়েছিলাম অলরেডি। তা 55 যদি আমি বসাই, তো 55 আর 15 যোগ করলে কত হয়? 125। 55 দুগুণে তোমরা 110। 110 আর 15 যোগ করলে 125 হয়। 125কে 5 দিয়ে ভাগ করলে 25 হয়। এই কথা মাথায় রাখবে। ঠিক একই নিয়মে আবার লিখে 2 নং সমীকরণ থেকে আমরা কি করলাম? y এর মান যদি বের করব, তো 2a টাকে বসে পাঠাই দিয়েছি, টেকনিক করছি বেশি আর কি। 2a টাকে বসে পাঠাইছি, 5 টাকে বসে পাঠাইছি, টোটালটা উল্টাই দিছি। তার মানে 2y = কি x - 5, তাহলে 2 দিয়ে ভাগ করে ভাগলো y = x - 5/2। এই সমীকরণটা ইজি আছে, ঠিক না? তো এখানে জোড় সংখ্যা বানাতে হবে, কারণ জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায়। তো আমি এভাবে একই নিয়মে যেখানে যে কথা বললাম সে একই কথা, যে আমি -3 ধরেছি, তো -8 হয়, 4 হয় ভাগ করলে, তার +5 ধরেছি 0 হয়, 2 দিয়ে ভাগ 0 হয়। 13 ধরেছি, 13 থেকে 5 বিয়োগ করলে 8 হয়, 8 থেকে 2 দিয়ে ভাগ করলে 4 হয়। 55 তো বললাম যে 55 আর 25 হবেই, তো 55 ধরলে 55 থেকে 5 বিয়োগ করলে 50 থেকে 2 ভাগ করলে 25 হয়। এই মানটা কিন্তু আমরা ধরবই, কারণ এটা আমাদের সমাধান। কথা বোঝা গেছে? তো এই কাজটা কিন্তু আমরা সবাই করব। তো আমরা চলে যাচ্ছি এখন লেখায় বা গ্রাফটা কিভাবে করব। তো গ্রাফটা করার জন্য তোমরা অবশ্যই গ্রাফ পেপার নিবে, হাত দিয়ে দয়া করে গ্রাফ করবে না। আমি হাত দিয়ে জাস্ট নমুনা চিত্র বোঝাচ্ছি, এটা কিন্তু অ্যাকুরেট চিত্র না, নমুনা চিত্র জাস্ট। তো আমি প্রথমে লিখতে পারি, মনে করি x প্রাইম ও y প্রাইম যথাক্রমে x অক্ষ, y অক্ষ এবং ও তাদের মূল বিন্দু, এইটুকু লিখবো। লিখে তারপরে এই গ্রাফটা আঁকবো। কথা হয়ে গেছে? এটা হলো x ও x প্রাইম, এখানে ও লিখে দেই, এটা হচ্ছে ও, ঠিক আছে? x ও x প্রাইম, আর এটা হচ্ছে y ও y প্রাইম। তো প্রাইম যেদিকে সেদিকে মাইনাস, এটা আমরা জানি। যেমন না জানলে অবশ্যই একটু মাথায় শিখে নাও যে প্রাইম থাকলে যেদিকে প্রাইম সেদিকে মাইনাস। x এর মাইনাস কোন দিকে? এই দিকে x প্রাইম। y এর মাইনাস কোন দিকে? নিচে। x এর মাইনাস কোন দিকে? বাম দিকে, বাম দিকে, এটা মাথায় রাখবে। তো এখানে প্রথম বিন্দুকে প্রথম রেখার এটা প্রথমে আঁকবো এবং প্রথম রেখার বিন্দুগুলো প্রথমে বসাবো।
একটা গ্রাফ বসাবে, মানে একটা গ্রাফের মধ্যে বসাতে হবে। অনেকে মনে করে মানে দুইটা গ্রাফের মধ্যে বসাতে হবে না, একটা গ্রাফের মধ্যে বসাতে হবে। তো প্রথম বিন্দুগুলো আমরা বসাবো, -5 1, তো -5 এদিকে আসবে 5 ঘর, আর 1 মানে 1 ঘর উপরে উঠবে। কথা বলতে আমি কিন্তু জাস্ট ধারণার চিত্র দিয়েছি। এবার 0 3, 0 মানে এদিকেও যাবে না, এদিকেও যাবে না, উপরে 3 ঘর। তারপর 10 7, তাহলে এদিকে 10 ঘর, এদিকে 7 ঘর, ঠিক আছে। এবার 55 25, এদিকে 55 ঘর, এদিকে 25 ঘর। এটা কিন্তু অনেকে বলতে পারে স্যার এত বড় গ্রাফ কিভাবে পাবো, যেহেতু প্রতি ঘরে 5 থাকে 10টা ঘর, হ্যাঁ, তাহলে 10টা 11টা ঘর। তো এমনভাবে নিব জানি উপরে 11 ঘর থাকে, ঠিক আছে, আর এদিকে 5 ঘর থাকে। গ্রাফটা এভাবে সাজিয়ে নিবে, উপরে জানি 11 ঘর বা 12 ঘর থাকে, এদিকে 5 ঘর থাকে, এভাবে তোমরা সাজিয়ে নিবে গ্রাফটার। কথা বুঝছো? তাহলে তোমাদের সমস্যা হবে না। তো এটা আমরা একটা কিন্তু করে ফেললাম। এরপরে সেকেন্ডটার পরবর্তীটার এই মানগুলো আমরা বসাবো। তো -3 -4, -3 এই পাশে আসবে, -4 নিচে। তো -3 -4 সেটা হচ্ছে নিচের দিকে, অর্থাৎ এই ঘরে, উভয় ঘরে, এইখানে এটাকে বলা তৃতীয় চতুর্ভাগ। তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অলরেডি শিখেছো। তৃতীয় চতুর্ভাগে দুটোই মাইনাস হয়। তো এখানে -3, অর্থাৎ এখানে 3 ঘর বামে গেল ও 4 ঘর নিচে গেল। তো -3 -4, তারপরটা 5 0 মানে 5 ঘর গেল। 0 মানে উপরেও যাবে না, নিচেও যাবে না, y হচ্ছে 0, তাহলে উপরেও যাবে না, নিচেও যাবে না। এরপর কি 13 4, 13 কি এদিকে 13 ঘর যাবে, উপরে 4 ঘর যাবে, হ্যাঁ, 13 4। এরপরে 55 25, এদিকে 55 ঘর যাবে, উপরে 25 ঘর যাবে, 55 25। তো এই বিন্দুটাকে আমরা এ ধরে নিলাম। তো এই হচ্ছে আমাদের গ্রাফ। তো গ্রাফ অলরেডি আমার মনে হয় তোমরা বুঝছো। যদি বুঝে না থাকো অবশ্যই কমেন্ট করবে, এবং এই কমেন্ট করে জানাবে, এবং কেমন বুঝছো সেটাও জানাবে। ভালো লাগলে কিন্তু ফ্রেন্ডদেরকে শেয়ার করবে, ঠিক আছে। এবং নেক্সট পার্ট 2 যত তাড়াতাড়ি তোমরা কমেন্ট করবে, তত তাড়াতাড়ি কমেন্টে বলবে যে স্যার নেক্সট পার্ট 2 তাড়াতাড়ি দেন, তো তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। তো লেখাটা কি, আমরা তো এই পর্যন্ত লিখলাম অলরেডি। গ্রাফ পেপার দিয়ে তার নিচে পার্টটা লিখবো ছক কাগজ, এই পর্যন্ত লিখে গ্রাফ আঁকবো। তারপর তার নিচে লিখবো, গ্রাফের নিচে না কিন্তু, গ্রাফ যে পেজে হবে তার নিচে, অথবা গ্রাফ এই সাইডে এই পাশে লেখা, হ্যাঁ, কিন্তু উল্টো বানা কিন্তু, অর্থাৎ লেটারের মতো লিখবা। কথা বলছো, লেটার তোমরা জানো, ওকে, তো লেটারের মতো লিখবা। তো আমরা যে কথা বলবো, ছক একে প্রাপ্ত বিন্দুগুলো আমরা ছকের উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে 1 একক ধরে নিলাম, প্রতি ঘরকে 1 একক, হ্যাঁ, ধরে তার সুবিধা হবে, ওই 2 3 একক ধরে না, বেশি বড় হয়ে যাবে। ধরে ছক একের বিন্দুগুলো প্রথমে স্থাপন করেছি, এবং তার যোগ করে একটা সরলরেখা পেয়েছি। এই বিন্দুগুলো স্থাপন করেছি, স্থাপন করে যোগ করে সরলরেখা পেয়েছি। এরপরে অনুরূপভাবে ছক 2 প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করেছি, যোগ করেছি, 8টা সরলরেখা পাই, ঠিক আছে, ফলে 8টি সরলরেখা পাই। আমি এই পদ্ধতি লিখে এখানে ফলে 8টি সরলরেখা পাই। প্রথমে আমি এইটুক লিখেছি পুরোটা, এরপর কিন্তু এখানে এইটুক লিখেছি, তোমরা মাথায় রেখো, আবার গোলায় ফেলো না। প্রথমে আমি এতটুকু লিখেছি, এই যোগ করি। তাই প্রথমে এই দেখো, 1 ঘরকে 1 ধরে ছক একে প্রাপ্ত বিন্দুগুলো স্থাপন করে যোগ করি, ফলে একটি সরলরেখা পাই। অনুরূপভাবে ছক 2 প্রাপ্ত বিন্দুগুলো যোগ করে স্থাপন করে যোগ করি, ফলে আরেকটি সরলরেখা পাই। উভয় সরলরেখা পরস্পর এত বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। এই 55 25, তার মানে সমাধান কত? সমাধান x, y = 55, 25, ঠিক আছে, এটা সমাধান বা এই সমীকরণের সমাধান। তো এই সমীকরণের সমাধান কিন্তু তুমি পেয়ে গেলে, এবং লিখবে কি, এরপর লিখবে খ হতে প্রাপ্ত x সমান কত 55 এবং y সমান 25, ক্ষয় পেয়েছি। তার মানে এটাও আর ওটা সমান, তার সত্যতা যাচাই করা হলো। জাস্ট এখানে এই লেভেলে এইভাবে লিখে দিতে পারো যে খ হতে প্রাপ্ত, আমি অন্য কালার দুটো লিখে দিই, এভাবে পরের লাইনে লিখতে পারো যে খ হতে প্রাপ্ত x সমান কত 55 ছিল, আর y সমান কত 25 ছিল না। অথবা তোমরা এভাবে লিখতে পারো যে x, y সমান 55, 25, এটাও লিখতে পারো, ডাইরেক্ট ভাবেও লিখতে পারো। সুতরাং এখানেও যেটা পাইলাম এখানে সেটাই পেলাম, বা এখানেও লিখতে পারো x সমান 55, y সমান 25, আলাদা আলাদা করে লিখতে পারো, একসাথে না লিখে আলাদা আলাদা লিখতে পারো, যেটা ইচ্ছে তুমি। এখানে তুমি একসাথে আলাদা লিখতে পারো। তারপর লিখবা সত্যতা যাচাই করা হলো, বা জাস্টিফাইড, JUSTIFIED, জাস্টিফাইড, ঠিক আছে, সত্যতা যাচাই করা হলো বা জাস্টিফাইড লিখে দিতে পারো। কথা বোঝা গেছে? তো আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রশ্নে। এর আমার মনে হয় এটা তোমরা বুঝেছো, অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। তো নেক্সট প্রশ্নে চলে যাই। আমরা সংক্ষিপ্ত প্রশ্নে চলে আসলাম। সংক্ষিপ্ত প্রশ্ন তোমরা অলরেডি দেখে ফেলেছো, একদম ইজি প্রশ্নগুলো, একটু ঘোরানো আছে কিন্তু সহজ, বুঝতে পারলে সহজ তোমরা বুঝতে পারবে। তো আমরা চলে যাই প্রথম প্রশ্নে কি বলেছে, পিথাগোরাসের উপপাদ্য বিবৃতি করো। তোমরা হুবহু বই দেখে লিখে ফেলতে পারো, কিন্তু একটা কথা তোমাদের বলে রাখি, এটা মুখস্থ করতে হবে মাস্ট। কারণ কি, মাঝে মাঝে ভাই যাইতে পারে, তুমি নতুন একটা কলেজে ভর্তি হলে, নটরডেমে ভর্তি হলে বা হোলি কোর্সে ভর্তি হলে বললো যে পিথাগোরাসের উপপাদ্যটি বলো, আর তুমি এই সিম্পল বিষয়টি না বলতে পারো, যেটা ক্লাস 9-এ আছে, ক্লাস ইন্টারে লাগবে, এবং ভার্সিটি ভর্তি পরীক্ষাও মাঝে মাঝে স্যাররা কিন্তু এটা ধরে যে পিথাগোরাসের উপপাদ্যটি লেখো। তো পিথাগোরাসের উপপাদ্যটি বিবৃতি করো। অনেকে মনে করে যে a² = b² + c², এটুকু কিন্তু পিথাগোরাসের উপপাদ্যের বিবৃতি হলো না, এটা সমীকরণ হলো।
তো বিবৃতিটা অবশ্যই তোমরা মুখস্থ করবে এবং সেটা লিখে ফেলবে। তো আমি লিখে দিয়েছি। কি বলছে যে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দ্বয়ের সমষ্টির সমান। একটা লাইন অবশ্যই কাইন্ডলি তোমরা মুখস্থ করবে। তো চলে যাই আমরা পরের প্রশ্নে। 2 নম্বর প্রশ্নে কি বলেছে? 2 নম্বর প্রশ্নে বলা আছে একটি ত্রিভুজের সমকোণী ত্রিভুজের অতিভুজ এবং অপর বাহুর অনুপাত দেওয়া আছে। একটি বাহু এবং অতিভুজের অনুপাত দেওয়া আছে। এই প্রশ্নটা একটু কিন্তু মিসিং আছে, অথবা প্রশ্নটা অসম্পূর্ণ আছে, অথবা প্রশ্নটা হচ্ছে যে স্যাররা এই অনুপাত যেহেতু বলছে হুবহু বাহুর অনুপাত দেওয়া আছে, হুবহু বাহু দেওয়া আছে, অর্থাৎ কাটাকাটি কিন্তু কেন হয়নি, এরকম হতে পারে। কথা বোঝা গেছে? তো এখানে যদি কাটাকাটিকে আমরা এক একক ধরি, যেমন আমি এখানে যেটা করেছি তোমাদের বুঝাই দিই যে আমরা অনুপাতের ক্ষেত্রে এক সাধারণ একক ধরি। যেহেতু দেওয়া আছে একটি বাহু ও অতিভুজের অনুপাত, তো ধরলাম একটি বাহু হচ্ছে 5x আর অতিভুজ হলো 13x। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট 5 ও 13 তোমরা লিখতে পারো যদি এক একক ধরো, কারণ এখানে কিন্তু ওই যে কাটাকাটি অনুপাতের যে ভাগ হয় সেই ভাগটা সাধারণ রাশি কিন্তু 1ই হবে। ওকে, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আমরা এভাবে করি তাহলে 5x একটা 13x, তো অপর বাহু ধরে নিতে হবে, অপর বাহু পি ধরে নিলাম। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, আমি ডাইরেক্ট পিথাগোরাস লিখছি, তোমরা লিখতে পারো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র অনুসারে পাই, তাহলে 5x হোল স্কয়ার প্লাস p স্কয়ার সমান 13x হোল স্কয়ার। এটা কি তোমরা জানো যে অতিভুজ স্কয়ার সমান অপর বাহুর স্কয়ার, আমি ঘুরাই লিখলাম। তো 5x স্কয়ার কে আমরা পেছনে পাঠাই দিলাম, তবে 144x স্কয়ার হয়, তাহলে p সমান 12x। তাহলে p সমান 12x যদি আমি x ধরি আর কি, আর যদি x না ধরি, যদি একটি বাহু 5 আর একটা বাহু 13 ধরি, এবং যেহেতু এটা সেন্টিমিটার নেই, কোনো একক নেই, এবং অন্য কোনো রেখার সাথে বিল করাও নেই, সেহেতু কিন্তু তুমি এই যদি 5 ও 13 ধরো, একটি বাহু ধরি, একটি বাহু 5, অপর বাহু ত্রিভুজ 13 এবং অপর বাহু ধরে নিলাম p, তাহলে সেক্ষেত্রে কিন্তু শুধু 12 আসে। তো আমি বলি এখানে কিন্তু দুটি একটু কনফিউজ উত্তর হয়। একটা হচ্ছে 12 যদি x ধরি করো তাহলে 12x আসবে, আর যদি আমার মতে যেহেতু কোনো মাপ দেওয়া নেই, কিছুই দেওয়া নেই, খালি অনুপাত দেওয়া আছে, সেহেতু কিন্তু তুমি 1 ধরে ডাইরেক্ট 12 5 ডাইরেক্ট 5 ও 13 ধরতে পারো। ডাইরেক্ট 5 13 ধরলে ডাইরেক্ট 12 আসবে, x থাকবে না তখন। তো এই বিষয়টা তোমরা একটু তোমাদের শ্রেণী টিচারের কাছে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমরা যদি x ধরি করি তাহলে 12x একক আসে, আর যদি x না ধরি শুধু করি তাহলে 12 একক আসে। এটা আমার মনে হয় ডিসকাস করে নিবে, কারণ প্রশ্নটা যেহেতু একটা কনফিউজ আছে। ঠিক আছে, তো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে যে একটি ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত হলে সেটা সমকোণী ত্রিভুজ হবে। তো এখানে কিন্তু অনেক অনুপাত হতে পারে। তুমি যেমন যদি এখানে বলতো সমকোণী সমদ্বিবাহু, সমকোণী সমদ্বিবাহু বলে, তাহলে কিন্তু তুমি লিখবা 1:1:√2, 1:1:√2। ঠিক আছে, এটা দিলেও কিন্তু হবে সমকোণী সমদ্বিবাহু, বা শুধু সমকোণী তুমি এটা দিলেও পারো। হ্যাঁ, আমি যে 3 4 5 দিয়েছি, কারণ সবাই এক দিবে এমন কোনো কথা নাই। কেউ আবার 1:1:1:√2 দিতে পারো। ঠিক আছে, আবার কেউ দিতে পারো যে পরবর্তী 8 অনুপাত দিয়ে দিলে, যাতে দুটোর স্কোয়ার অপরটা সমান হয়, এমন অনুপাত দিবা যাতে প্রথম দুটার স্কোয়ার যোগ করলে অপরটার স্কোয়ারের সমান হয়। কথা বোঝা গেছে? আমারটা দিতে এমন কোনো কথা নেই। তো এটাও দিতে পারো, এটাও দিতে পারো, যেটা ইচ্ছা। তো জাস্ট দেখাই দিলাম 3:4:5 হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব। তাহলে এখানে 3 স্কয়ার কত? কারণ কি, যেহেতু 3 স্কয়ার আর যোগ 4 স্কয়ার মানে 9 আর 16 যোগ করলে 25 হয়, 5 স্কয়ার, যা পিথাগোরাসের সূত্র মেনে চলে। সুতরাং এইভাবে যদি অনুপাতটা হয় তাহলে আঁকা সম্ভব হবে। এখন বলতে পারো স্যার যদি আপনি 2 দ্বারা গুণ করেন তাহলে কি আঁকা সম্ভব হবে অনুপাতকে? হ্যাঁ, দেখো 6 8 আর 10, তা 6 স্কয়ার কত হবে? 36, 8 স্কয়ার কত হবে? 64, 36 আর 64 যোগ করলে কত হয়? 100, আর 10 স্কয়ার কত? 100। তাহলে অর্থাৎ হচ্ছে, কিন্তু তুমি 3 জায়গায় গুণ করে তাও হচ্ছে, তার মানে এই অনুপাতটার ক্ষেত্রে গ্রহণযোগ্য। এবং উপরের অনুপাতটাও কিন্তু গ্রহণযোগ্য, উপরের অনুপাতটা কিন্তু সমদ্বিবাহু সমকোণী। ঠিক আছে, এখানে প্রশ্নে কিন্তু অলরেডি শুধু বলছে যে আমরা একটা ত্রিভুজের বাহুগুলো কোন অনুপাতে হলে সমকোণী ত্রিভুজ আঁকা সম্ভব, সমদ্বিবাহু কথা বলেনি। তো যাই হোক, আমি মনে হয় এটা তোমরা বুঝতে পেরেছি, ভালো করে বুঝছো। যে কোনো একটা হয়, উপরেটা লিখলে উপরেটা ব্যাখ্যা করবা, নিচেটা লিখলে নিচেটা দিয়ে ব্যাখ্যা করবা। ঠিক আছে, আর যদি সমকোণী সমদ্বিবাহু বলে কোনো স্যার, তাহলে সেটা বলে দিবা। প্রশ্নে যেটা বলবে সেটা সেভাবে করবে। আমি চাচ্ছি যে সেটা যেন বুঝো, অ্যাসাইনমেন্ট বুঝে করবে, দয়া করে হুবহু তুলবে না, এবং হুবহু তুলে ভুল তুলে পরীক্ষা খাতা দিবে না। ঠিক আছে, অ্যাসাইনমেন্টে দিবে না, কারণ এটা প্রজেক্ট। তুমি নিজ থেকে নিজের মাথা থেকে কিছু বের করো, বের করে নিজে থেকে কিছু লেখো, এবং সুন্দর করে লেখো। যেমন আমি লিখি সংক্ষিপ্ত উত্তর, তুমি লেখো সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1, সংক্ষিপ্ত প্রশ্ন 2। এগুলো কিন্তু আগে থেকে আমি বলে আসছি আমার এই চ্যানেলে। তোমরা অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদের ধন্যবাদ, এবং তোমরা বেল বাটন অন করে রাখো। আর যাদের নতুন আসছো তারা সাবস্ক্রাইব করো এবং ফ্রেন্ডসকে শেয়ার করো, কারণ এই চ্যানেলটা হচ্ছে তোমাদের বেসিক নলেজের যাতে বৃদ্ধি হয় সেই বিষয়ে বিভিন্ন ভিডিও দেওয়া হবে। এবং ম্যাথের যে ভিডিওগুলো তোমাদের দরকার তোমরা কমেন্টে লিখতে পারো যে এই ভিডিওটা হলে আমার
উপকার হবে সেই ভিডিও আমরা দিব। ঠিক আছে, তো আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে? পরের প্রশ্ন বলেছে যে একটা ত্রিভুজের সূত্র দেওয়া আছে, পিথাগোরাসের সূত্র কোনটা সমকোণ হবে। তো আমরা জানি যে পিথাগোরাসের সূত্র, তো যেহেতু এবিসি ত্রিভুজে এবি স্কয়ার সমান বিসি স্কয়ার যোগ সি স্কয়ার দেওয়াই আছে, তো আমরা জানি অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তার মানে এখানে অতিভুজটা কি? এবি স্কয়ার, এবি হচ্ছে অতিভুজ, আর এবি হচ্ছে অতিভুজ। আর একটা জানি কি, যে অতিভুজ কি? অতিভুজের বিপরীত কোণটাই সমকোণ হয়। তাহলে এবং অতিভুজ এবি এর বিপরীত কোণ সমকোণ, তার মানে এই এবি এর বিপরীত কোণ কোনটা? আমরা জানি ত্রিভুজের তিনটা বাহুর বিপরীত কোণও তিনটা। তাহলে বিপরীত কোণ একটা টেকনিক আমি ক্লাস 7-তে শিখেছি, তোমাদের একটু বলে দেই, যেটা হচ্ছে যে এখানে কোণটা মিসিং, সি মিসিং না, তো সিটা মাঝখানে দিয়ে দিবা, কোণ চিহ্ন দিয়ে দেবা, তাহলে এসিবি সমকোণ হবে। তো এখানে এটাই চেয়েছে, এসিবি সমকোণ। তুমি এক লাইনও লিখতে পারো যে এখানে এবিসি ত্রিভুজের বি স্কয়ার যোগ বিসি স্কয়ার যোগ সি স্কয়ার এর এই সমকোণ হবে এসিবি, এসিবি সমকোণ হবে, ডাইরেক্ট লিখতে পারো। বা আমি জাস্ট ব্যাখ্যা তোমাদের দেখাই দিছি, ভালো লাগলে এভাবেও লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো নেক্সট পার্ট অর্থাৎ সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে। তোমরা কমেন্ট যত তাড়াতাড়ি কমেন্ট করে বলবে স্যার তাড়াতাড়ি দেন, তো তাড়াতাড়ি আমি দিয়ে দিব। যত কমেন্ট করে তোমরা বলতে পারো এবং ফ্রেন্ডদের শেয়ার করো, এবং ভালো লাগলে লাইক কমেন্ট করো। ঠিক আছে, আজকে বলতেই।